বাতাসে ফিসফাস ঘনিষ্ঠ জনদের কাছে নিজের পদত্যাগের ইচ্ছার কথা বলেছেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম। যদিও সহসভাপতি ফারুক আহমেদ দিলেন ভিন্ন ব্যাখ্যা। সাকিব আল হাসান ইস্যুতে নতুন কোনো আপডেট নেই বিসিবির কাছে। তাহলে কি সাকিবের ফেরা হচ্ছে না পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে? নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। একই অনুষ্ঠানে বিসিবির বর্তমান দুই পরিচালক বসা তামিম ইকবাল থেকে ঠিক একটা টেবিল দূরত্বে, যেখানে ছিলেন সহসভাপতি ফারুক আহমেদ। অথচ কারো সঙ্গে কারো দেখা হয়নি, কথাও হয়নি। কাছে থেকেও যেন মনে হচ্ছিল দূরত্বটা অনেক বেশি। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান প্রতিচ্ছবি। কিন্তু সেই দূরত্বটা তামিম ইকবাল কমালেন নিজে এগিয়ে গিয়ে, হাসি মুখে কথা বলে খোঁজ খবর নিলেন ফারুক আহমেদ সহ একই টেবিলে বসা বাংলাদেশ ক্রিকেটের 4 ক্যাপ্টেনের। আপনি যারা আছে ক্রিকেট সংক্রান্ত সবার সাথে একটা সুষম সম্পর্ক থাকা খুবই জরুরি, কেননা আমরা সবার গোল কিন্তু একটাই। একটা গোলে আমরা এগিয়ে যাচ্ছি, বাংলা ক্রিকেটের উন্নতি এবং বাংলাদেশ ক্রিকেট। এই জন্য আমার মনে হয় আরেকটু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হলে ভালো হয়। দেশের ক্রিকেটের ক্রান্তিকালে তামিম ইকবাল ঠিক একইভাবে হাসি মুখে সব জটিলতা কাটাতে সত্যি কি হাল ধরছেন বিসিবিতে? প্রশ্নটা আরো জোরালো হয়েছে 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পরে। এদিকে জোর গুঞ্জন, বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল নাকি নিজের ঘনিষ্ঠজনদের কাছে পদত্যাগের ভাবনার কথা শেয়ার করছেন। যদিও এই ব্যাপারে কিছুই জানেন না সহসভাপতি ফারুক আহমেদ। না, আমার কিছু জানা নেই এই ব্যাপারে, আমি কিছু জানি না। তবে আমি যতদূর জানি ওনার সাথে কথা হয়েছে, উনি ঈদের পরে আসবেন বলেছেন আর কি। এই ক্রিকেট বোর্ডটা বিগত যে কয় মাস আছে, আমি মনে করি না যে রান ইট ভেরি প্রপারলি। কারণ ঘরোয়া ক্রিকেট হচ্ছে না, আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারিনি, আরও অনেক কিছু হচ্ছে যেগুলো আমার মনে হয় না ক্রিকেটের জন্য ভালো হয়েছে কিছু। বাট আমি বলবো না যে এখানে সবাই খারাপ, সবাই ভালো, এগুলো কথা আমি বলতে চাই না। কারণ যারাই এসে তারা অবশ্যই চেয়েছেন ভালো কিছু করতে, কিন্তু তারা হয়তো হয়নি। বাট অবশ্যই নতুন একটা সরকার এসছে, নতুন প্রেম প্রতিমন্ত্রী আসছেন, উনি ওনার মতো করে চিন্তা করবেন যে কীভাবে করলে কারা আসলে ক্রিকেট বোর্ডের জন্য ভালো হবে, ক্রিকেটকে ভালোভাবে চালাতে পারবে। ক্রিকেট বোর্ড আর ক্রিকেটের সংকটের চেয়ে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা সাকিবের দেশে ফেরার ইস্যু নিয়ে। প্রতিদিনই কারো না কারো নতুন বক্তব্য, নতুন মোড়। বিসিবির কাছে সাকিবের ফেরার সবশেষ আপডেটটা কি আসলে? আমরা জানি কেসটা তার ওনার কতটা গুরুত্বপূর্ণ, কতটা না, ওইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। উনি ডিসাইড করবেন প্রথম ফিটনেস লেভেলটা কি, দেশে আসবেন কি না, তারপর এগুলোর উপর অনেক কিছু নির্ভর করছে উনি খেলতে পারবেন কি না। খেলার পর্বটা আরও অনেক পরে। এক্স্যাক্টলি এই মুহূর্তে এটা বলা খুব ডিফিকাল্ট যতক্ষণ দেশে না আসে। স্পষ্ট কোনো বার্তা নেই, অথচ দিন গড়াচ্ছে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজটাও ঘনিয়ে আসছে। তবে কি দিনে দিনে সাকিবের প্রত্যাবর্তন ইস্যুটা ঝাপসা হয়ে যাচ্ছে, নাকি সত্যি নাম্বার 75 সবাইকে অবাক করে বাংলায় পা রাখছেন? সাকিব আল হাসানের দেশে ফিরে আসা প্রায় নিশ্চিত, কিন্তু হঠাৎ কি এমন হলো যাতে সেবার মাতৃভূমিতে ফিরতে চেয়েও পারেননি টাইগার তারকা? এবার সেই পুরনো বিষয়ে মুখ খুললেন সাবেক যুব উপদেষ্টা। একই সঙ্গে বাতলে দিলেন লাল সবুজের জার্সিতে সাকিবের খেলার রাস্তা। হাসান সজীবের রিপোর্ট। দিন যতই ঘনিয়ে আসছে, দেশে সাকিব আল হাসানের ফেরার খবর ততই জোরালো হচ্ছে। একই সঙ্গে বাড়ছে আলোচনা সমালোচনাও। বৃহস্পতিবার অভিযোগ ওঠে সাকিবের কিছু ভক্ত মব করে দুদুগে গিয়ে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা দিয়েছেন। সাকিব আল হাসানের ভক্তদের একটা গ্রুপ, হয়তো একটা অংশ, দুদুকে গিয়ে তারা এক ধরনের চাপাচাপি করে একটা অভিযোগ দিয়ে এসছে আমার বিরুদ্ধে। যদি ভালো হতো যদি আমি সেই অভিযোগটা আসলে দেখতে পেতাম যে কোন গ্রাউন্ডে এই অভিযোগটা দেওয়া হয়েছে। এবং আমার জানা মতো দুদুকে অভিযোগ দেওয়ার প্রক্রিয়াটা খুবই সহজ। তারপরেও সেখানে কেন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলো, যেটা আমরা নিউজে দেখলাম, সেটাও আসলে খুব বেশি স্পষ্ট না। দায়িত্বে থাকার সময় সাকিবের দেশে ফেরার গ্রিন সিগন্যালই দিয়েছিলেন আসিফ মাহমুদ। তবে হঠাৎ কি এমন ঘটল যে বদলে গেল সেই সিদ্ধান্ত? নতুন করে সে প্রশ্ন এখন আবারও ঘুরপাক খাচ্ছে। তাহলে কি ব্যক্তিগত অবস্থান থেকেই ডিসিশন নিয়েছিলেন তিনি? না, এটা ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না, এটা অবশ্যই সরকারের ওই জায়গা থেকেই আমার সিদ্ধান্ত হয়েছে। এবং যখন আমি সেই সিদ্ধান্তটা অ্যানাউন্স করেছি, এটা আমি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে অ্যানাউন্স করেছি এবং তাদেরকে আমি কারণগুলো উপস্থাপন করেছি, তাদের সামনে রেখেছি এবং তারা সেই অনুযায়ী আমাকে সিদ্ধান্তটা চূড়ান্ত জানিয়েছে এবং আমাকে
গ্রিন সিগন্যাল দিয়েছে এই সিদ্ধান্তটা জানানোর জন্য। এবং সরকারও তো এই ধরনের জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো এককভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। সরকারের উচ্চ পর্যায়ে অবশ্যই কনসার্ন সহকারে সিদ্ধান্ত নিতে হয়। সুতরাং এটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা সিদ্ধান্ত ছিল। বাংলাদেশের জার্সিতে আবারও সাকিবকে দেখতে চায় বিসিবি, সেই লক্ষ্যেই চলছে চেষ্টা, ভক্তরাও মুখিয়ে। তবে শেষ পর্যন্ত মাঠে ফেরা নির্ভর করছে আইনি লড়াইয়ের ফলাফলের ওপর। অবশ্যই এটা সবসময় মূল পয়েন্ট ছিল। দেখেন, আমরা যদি সাকিব আল হাসানকে আনতাম, তাকে তার মামলায় পুলিশ ধরবে কি ধরবে না, তাকে জুডিশিয়ারি কোনো শাস্তি দিবে কি দিবে না, স্টক এক্সচেঞ্জের ইস্যুতে তার উপর তদন্ত হবে কি হবে না, তাকে তলব করা হবে কি হবে না, দিস ইজ নট আওয়ার কনসার্ন। এটা আমাদের কনসার্ন হওয়া সম্ভব না। এটা প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিগত বিষয়। মানে আমরা তো দেখছি বাংলাদেশে এমপি মন্ত্রীরাও হাজিরা দেয় তার আগের মামলায় বা ইয়েতে। তো সেই বিষয়গুলো তো অবশ্যই তাকে ডিল করতে হবে। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় না যে সরকারেরও কোনো হস্তক্ষেপ করার, একটা স্বাধীন জুডিশিয়ারির উপর বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উপর কোনো হস্তক্ষেপ করার কোনো সুযোগ আছে, তাহলে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট হবে এবং এই অ্যাডভান্টেজটা আরও অনেকে নেওয়ার চেষ্টা করবে। তবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এবং যেই চলমান যেই ট্রায়াল থেকে শুরু করে যে বিষয়গুলো আছে সেগুলো ক্লিয়ার করলে এবং সেই সময় যদি খেলার জন্য ফিট থাকে এবং বাকি সব কন্ডিশন যদি ম্যাচ করে, আমার জানার মতো এখন ওনার চুক্তিও নেই ক্রিকেট দলের সাথে, সব কন্ডিশন ম্যাচ করলে দেন তারা সেটা করতে পারে। তবে নৈতিক জায়গায় আমি মনে করি বাংলাদেশের মানুষের কাছে এটা পরিষ্কার করাটা বেশি গুরুত্বপূর্ণ। তারই এশিয়া কাপের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করলো বাংলাদেশ। শুক্রবার এএফসির বরাদ্দ করা নতুন ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করেছেন আফিদারা। সাথে ভ্যালেন্টাইন স্পোর্টস পার্ক থেকে সিডনির পায়েরমাটার নতুন টিম হোটেলেও শিফট করেছে পুরো দল। তবে সব সুযোগ সুবিধার মাঝে টাইগার্সদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সেখানকার ক্ষণে ক্ষণে বদলে যাওয়া আবহাওয়া। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। অস্ট্রেলিয়ায় বাংলাদেশ নারী দলের অনুশীলন। মূল সেশনের আগে দল বেঁধে চলছে স্ট্রেচিং। কিন্তু ওয়েট, চারপাশের পরিবেশটা কি একটু নতুন নতুন লাগছে না? হ্যাঁ, নতুন তো বটেই। শুক্রবার থেকে এএফসির প্রোটোকলে ঢুকে গেছে বাংলাদেশ দল। যে মাঠে ঋতুপর্ণারা ট্রেনিং করছেন এটাও নতুন। সিডনিতে আসার পর প্রথম 4 দিন বাংলাদেশের কেটেছে ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে। সেখানে থাকা, ট্রেনিং, জিম সবকিছুই ছিল এক গণ্ডির ভেতর। সবশেষ বুধবার ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচও খেলে বাটলারের দল। ক্লোজ ডোর হওয়ায় ম্যাচের রেজাল্ট আনুষ্ঠানিকভাবে জানার সুযোগ ছিল না। তবে ম্যাচ খেলার পর বৃহস্পতিবার আফিদাদের কেটেছে বিশ্রামে। রেগুলেশন অনুযায়ী শুক্রবার সকাল 9টায় এএফসির বরাদ্দ করা সিডনির জুবিলি স্টেডিয়ামে পা রাখে বাংলাদেশ কন্টিনজেন্ট। চলে 1.5 ঘন্টার ইন্টেন্স ট্রেনিং। দৃষ্টিনন্দন মাঠ আর আধুনিক সুযোগ সুবিধা থাকায় স্বাভাবিকভাবেই ফুটবলাররা ছিলেন হ্যাপি। সেশন শেষে যা নিজ মুখে জানিয়ে গেছেন দলের সহকারী কোচ মাহমুদা আক্তার অনন্যা। ওয়েদারের ব্যাপারে বলতে চাই, সেটা হচ্ছে এই রৌদ্র, এই বৃষ্টি, তারপর আমরা চেষ্টা করছি যে ওয়েদারের সাথে খাপ খেয়ে ট্রেনিং করতে।